আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আদর্শ গ্যাসের আরও একটা লেকচার। বলতে গেলে এই লেকচারটা দুইটা চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, আর একটা হচ্ছে পরিবেশ রসায়নের জন্য। হ্যাঁ, এই লেকচারটা দেখার আগে আমি রিকোয়েস্ট থাকবে যে আদর্শ গ্যাসের আমি যে প্রিভিয়াস লেকচারগুলো দেখাইছি সেগুলো একটু দেখে এসো, তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। ওকে, তাহলে দেখো যে আমাদের আদর্শ গ্যাসের জন্য আমরা কি কি ফর্মুলা পড়েছিলাম? বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তারপর এখান থেকে আমরা পিবি ইকুয়াল এনআরটি দেখাইছিলাম। আমরা এখন দেখাবো ওই যে পিবি ইকুয়াল এনআরটি যে ফর্মুলাটা আমরা আদর্শ গ্যাসের জন্য বলি, দেখবা যে কোনো গ্যাসে প্রকৃতপক্ষে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তখন আমরা বলবো সব গ্যাসে আসলে বাস্তব গ্যাস, এটাকে কন্ডিশন সাপেক্ষে আমরা আদর্শ গ্যাস বলতে পারবো। কীরকম? তাহলে দেখো এই কন্ডিশনটা কটা পিবি ইকুয়াল এনআরটি, এটা লিমিটেশনটা বোঝার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। সেটা হচ্ছে কি, গ্যাসের অণুর আমরা বলি মৌলিক স্বীকার্য, যে ক্লসিয়াস প্রদত্ত। গ্যাসকে আমরা দেখি না, কিন্তু এক্সপেরিমেন্ট করে আমরা বলতে পারি। তাহলে দেখো এই গ্যাসের কি কি বৈশিষ্ট্য থাকবে, এটা প্রথম লিপিবদ্ধ আকারে প্রকাশ করেন সায়েন্টিস্ট ক্লসিয়াস। 1857 সালে উনি গ্যাস নিয়ে প্রথম গ্যাসের অণুর গতিতত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিজ্ঞানী ক্লসিয়াস 1857 খ্রিস্টাব্দে কতগুলো পূর্বশর্ত প্রদান করেন, যেগুলোকে আমরা বলি গ্যাসের মৌলিক স্বীকার্য। ক্লসিয়াস অনেক ফেমাস সায়েন্টিস্ট। দেখবা তোমরা যখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়বা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক বিবৃতি কিন্তু উনি দেন। তারপরে যে এন্ট্রপি নিয়ে প্রথম ধারণা উনি দেন। হ্যাঁ, ক্লসিয়াসের যে ব্যাপারটা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে অনেক অবদান আছে। সো তোমরা দেখবা, এগুলো আস্তে আস্তে জানবা। সো মৌলিক স্বীকার্য বা গ্যাসের মৌলিক স্বীকার্য নিয়ে উনি যে কাজগুলো করেন, এর মধ্যে কিছু থিওরি বা থিওরিটিক্যাল কথা দেখো এখানে। মোটামুটি আমি দুইটা লাইন আন্ডারলাইন করছি, এই দুইটা আন্ডারলাইনে হচ্ছে মেইন লাইন, বাকিগুলো আমরা একটু একটু বুঝবো। দেখা যাক, প্রত্যেক গ্যাসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এদের নাম অণু। এরা নিউটনের গতিসূত্র মেনে চলে, তাহলে নিউটনের গতিসূত্র মেনে চলে এরা। দ্বিতীয়টা দেখো, একই গ্যাসের সকল অণু সদৃশ্য, কিন্তু একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে আলাদা। যেমন অক্সিজেন এবং হাইড্রোজেনের অণু আলাদা, হ্যাঁ, কিন্তু অক্সিজেন অণুগুলো একই রকম, হাইড্রোজেন অণুগুলো একই রকম। তারপর দেখো, অণুগুলোর আকারের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অত্যন্ত নগণ্য। অণুগুলো খুব ছোট, কিন্তু তারা অনেক দূরে দূরে থাকে। ঠিক আছে, তারপর দেখো, গ্যাস অণুগুলো কঠিন স্থিতিস্থাপক গোলক সদৃশ। কঠিন ছোট ছোট কঠিন গোলক যেরকম, গ্যাসের অণুগুলো ঠিক এরকম। হ্যাঁ, ছোট ছোট একদম অদৃশ্য। অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এরা সবসময় গতিশীল। হ্যাঁ, এদের শক্তি সম্পূর্ণটা গতিশক্তি। এই জিনিসটা একটু আমাদের একটু কেমন লাগে, অণুগুলোর মধ্যে নিজেদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। যেমন দেখো এখানে অনলি পি প্লাস পিবি ইকুয়াল এনআরটি, অর্থাৎ এখানে শুধুমাত্র গ্যাসের চাপ হিসাব করা হয়েছে, কিন্তু এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা হিসাব করা হয় নাই। অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলতে তুমি হিসাব না করো, তাহলে কিন্তু গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারবো না। যেমন তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন। হ্যাঁ, বা দেখা যাবে কার্বন ডাইঅক্সাইডকে যখন আমরা শীতল করি, হ্যাঁ, খুব ঠান্ডা করলে, তখন সেক্ষেত্রে -54°C তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড কঠিন হয়ে যায়। হ্যাঁ, যেটাকে আমরা ড্রাই আইস বলি। যেমন কার্বন ডাইঅক্সাইড যেরকম, বরফ যেরকম ঠিক সেরকম। তবে বরফ তো হাত দিলে এটা ভিজে যাবে, হাত ভিজে যাবে, চুপসে যাবে, রাইট? কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে যখন আমরা ড্রাই আইস করি, সেটা চুপসে যাবে না। সেটা কিন্তু তোমার এই ঠান্ডা করলে, যদি সেটাকে আবার তাপ দাও, তাহলে সেটা সরাসরি আবার ধোঁয়ার মতো বাষ্পে পরিণত হয়ে যাবে, পানির মতো ভিজাবে না হাত। হ্যাঁ, তাহলে দেখো অণুগুলো, দেখো তাহলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। তাহলে এই কথাটা বলবো, এদের মধ্যে আকর্ষণ বল আমরা বলি কঠিন অবস্থা আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, তারপর তরল অবস্থায় একটু কম, গ্যাস অবস্থায় একদম কম। গ্যাস অবস্থায় কম বলতে পারো, একদম আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকলে তো গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারবো না, তরলকে আবার কঠিনে পরিণত করতে পারবো না। তাহলে এই স্টেটমেন্টটা অবশ্যই আমাদের লিমিটেশন আছে। তাহলে এই স্টেটমেন্টের একটু কারেকশন আমরা দিব সামনে, একটু দেখো। তারপর দেখো, অণুগুলো অক্রম বা র্যান্ডম গতিতে ছুটাছুটি করে, এদের ব্যাগের মান ভিন্ন ভিন্ন, বিভিন্ন দিকে এরা মুভ করে, 3 ডাইমেনশনাল মুভ করতে পারে, তুমি বলতে পারো। এটা এতটুকু বললে হয়। অণুগুলোর নির্বিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি একে অপরের সাথে দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। হ্যাঁ, দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে এরা এক সরল পথে চলে। সরল পথে চলে বলতে মনে করে একটা কণা এক ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এদিকে আসলো, এগুলো সরল পথে চলে, মুভ করে। হ্যাঁ, যেগুলোকে আমরা বলি গঠমুক্ত পথ। আচ্ছা দেখো, একটি সংঘর্ষ যে সময় ব্যয় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী তুলনা অত্যন্ত নগণ্য, খুব অল্প সময় লাগে। সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝায় গতিশক্তি সংরক্ষিত থাকে। গতিশক্তি, আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি যদি সমান হয়, তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ছো। যখন আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো, তখন মনে রাখতে হবে আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি সমান। আচ্ছা, গ্যাস অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। যেমন এখানে আমরা শুধুমাত্র পাত্রের আয়তন, এখানে যেটা বি হিসাব করা হলো সেটা পাত্রের আয়তন, তাহলে গ্যাসের অণুর আয়তন কোথায়? তাহলে এই দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে কি, অনলি আমরা
গ্যাস অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এই হিসেবে আমরা ধরেছি অনলি চাপ। তাহলে আয়তন গেল কি, আয়তনটা আমাদের কি করতে, এই আন্তঃনাবিক আকর্ষণ বলটা হিসাব করতে হবে। তারপর হচ্ছে কি এখানে দেখো এখানে অনলি পাত্র আয়তন হিসাব করা হলো, তাহলে পাত্র আয়তন হিসাব করলে হবে না, বলতে হবে এদের মধ্যে যে আন্তঃনাবিক এদের নিজস্ব আয়তনটা গেল কই, তাহলে আয়তনটা হিসাব করতে হবে। তাহলে এই জিনিসটা অবশ্যই বল, এদের নিজস্ব কোনো আয়তন না থাকলে, গ্যাসের নিজস্ব কোনো আয়তন না থাকলে গ্যাসকে তরলে পরিণত করলে একটা আয়তন পাওয়া যাচ্ছে, আবার তরলকে কঠিন করলে আরও আয়তন স্পেসিফিক আয়তন পাওয়া যাচ্ছে। তাহলে এদের নিজস্ব আয়তন নাই, সেই কথাটা কি বল। তাহলে এখানে ভি লিখছে সেটা কি অনলি গ্যাস পাত্রের আয়তন, তাহলে নিজস্ব আয়তন গেল কি, এদের নিজস্ব আয়তন তো থাকতে হবে। তাহলে এই স্টেটমেন্টটা অবশ্যই লিমিটেড, মানে এখানে কোনো কিছু সংশোধন করতে হবে। তারপর তাপমাত্রা বৃদ্ধির সাথে অণুগুলোর গতি ব্যাগ বৃদ্ধি পায়, সেটা ই ক্যাপ প্রপোর্শনাল টু টি, যত তাপমাত্রা বাড়াবে এরা তত বেশি ছুটাছুটি করবে। গ্যাসের সংকোচনশীলতা উচ্চ, মানে এদেরকে আমরা চাপ প্রয়োগ করে সংকোচন প্রসারণ করতে পারবো, এদের সংকোচনশীলতা উচ্চ। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টগুলো হচ্ছে ক্লসিয়াস প্রদত্ত। এই স্টেটমেন্টগুলোর উপর ভিত্তি করে আমরা পিবি কোল এনআরটি এটার দুইটা সংশোধনী রূপ দেখাবো, একটা হচ্ছে চাপ ত্রুটি, একটা হচ্ছে আয়তন ত্রুটি। কারণ এদের মধ্যে যদি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকে, শুধুমাত্র চাপটা হিসাব করো, আন্তঃনাবিক আকর্ষণ বল হিসাব না করলে এদেরকে আমরা তরলে পরিণত করতে পারবো না, কঠিনে পরিণত করতে পারবো না। আবার অনলি শুধুমাত্র গ্যাস পাত্র আয়তন ধরা হয়েছে, তাহলে গ্যাস অনুসমূহের নিজস্ব আয়তন গেল কই, তাহলে এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, সংশোধন করতে হবে। ওকে, তাহলে আদর্শ গ্যাসের সংশোধিত রূপটা একটু দেখো। আমরা যে পিবি ইকুয়াল এনআরটি বলি, সেটার মধ্যে দুটো লিমিটেশন। একটা লিমিটেশন হচ্ছে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বে কি বলি, গ্যাস অনুসমূহের নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। তাহলে গ্যাস অনুসমূহের নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকলে তাদেরকে তো আমরা কি করতে পারবো না। অর্থাৎ আমরা যেটা বলি যে কঠিন অবস্থা আন্তঃনাবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, তরল অবস্থায় হচ্ছে একটু কম, যেহেতু অণুগুলো একটু দূরে দূরে থাকে। গ্যাস অবস্থায় আরও কম, একদম অনেক দূরে দূরে থাকে। তাহলে আন্তঃনাবিক আকর্ষণ বল কম আর আন্তঃনাবিক আকর্ষণ বল না থাকা কিন্তু এক নয়, কারণ এখানে পিবি কোর এনআরটি, এখানে কিন্তু আন্তঃনাবিক আকর্ষণ বল নাই। তুমি বলতে পারো আন্তঃনাবিক আকর্ষণ বল না থাকলে কি হয়, তাহলে তো আমরা গ্যাসকে তরলে পরিণত করতে পারবো না, কারণ তরলের আন্তঃনাবিক আকর্ষণ বল বেশি, আবার তরলকে কঠিনে পরিণত করতে পারবো না। তাই না, আমরা তো গ্যাসকে তরলে পরিণত করতে পারি, তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তাই না। তারপরে আমরা যেমন কঠিন কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস যেটা বলি, তাহলে এই যে আমরা গ্যাসকে তো তরলে পরিণত করতে পারবো না। তাহলে এই যে চাপ ত্রুটি, এটাকে বলা হয় চাপ ত্রুটি। তাহলে এই যে চাপের সাথে কি করতে হয়, আন্তঃনাবিক আকর্ষণ বল হিসাব করতে হয়। আন্তঃনাবিক আকর্ষণ বলের অ্যামাউন্টটা কত, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটাকে বলে এন মোল গ্যাসের আন্তঃনাবিক আকর্ষণ বল। এটা যদি না বুঝো তাহলে আমি দেখাচ্ছি আন্তঃনাবিক আকর্ষণ বল বা আন্তঃটান, সেটা হচ্ছে কি পি এ বা অনলি পি বলতে পারো, পি এ সেটা হচ্ছে কি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। ডি মানে হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। এখন প্রশ্ন হচ্ছে ঘনত্ব বেশি হলে আন্তঃনাবিক আকর্ষণ বল বেশি হবে, তাই না। কাছাকাছি থাকলে আন্তঃনাবিক আকর্ষণ বল বেশি, দূরে দূরে থাকলে আন্তঃনাবিক আকর্ষণ বল কম। তাহলে ঘনত্ব যত বেশি হবে, এটার সাথে ঘনত্বের রিলেশন হচ্ছে স্কোয়ার। তাহলে আন্তঃনাবিক আকর্ষণ বল, যেহেতু আমরা বলের সাথে যত রকম ডিস্টেন্স সম্পর্ক সবগুলো হচ্ছে কি স্কোয়ার টাইপের, হ্যাঁ। তাহলে আন্তঃনাবিক আকর্ষণ বল বা আন্তঃটান সেটা হচ্ছে কি পি এ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, ঘনত্বের স্কোয়ার। আবার ঘনত্ব বলতে আমরা এন বাই ভি বলি, কি বলি, এন বাই ভি বলি, মোল বাই আয়তন স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এই আমরা প্রপোর্শনালটা তুলে ফেলে একটা কনস্ট্যান্ট আনি, সেটা হচ্ছে এ, সেটা হচ্ছে কি এ। তাহলে পি আই ইকুয়াল স্মল এ এন স্কোয়ার বাই কত ভি স্কোয়ার। এর একক কত হবে, তাহলে এর একক হচ্ছে অনেকে এর এককটা বুঝো না, তাদের আমি দেখাচ্ছি একটু দেখো। এ মিনস কত হবে, তাহলে এই যে পি এ বি স্কোয়ার, পি এ বি স্কোয়ার বাই কত এন স্কোয়ার। তো তুমি বুঝতেই পারো আই মিন হচ্ছে কত অ্যাটমসফিয়ার মোল স্কোয়ার, অ্যাটমসফিয়ার পি এ মিনস হচ্ছে কি অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে কত ভি, ভি মিনস হচ্ছে কি লিটার, লিটার স্কোয়ার, আর মোল, মোল স্কোয়ার। তো ইনভার্স হলে পার মোল ইনভার্স 2 হবে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এটাকে বলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তাহলে কি করতে হবে, চাপের সাথে আন্তঃনাবিক আকর্ষণ বলটা হিসাব করতে হবে, সেটা হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। স্মল এন হচ্ছে মূল সংখ্যা আর এ হচ্ছে ধ্রুবক। এটার একক হচ্ছে কত অ্যাটমসফিয়ার এল স্কোয়ার মোল ইনভার্স 2। আচ্ছা, সেটা কীভাবে আসে আমি দেখালাম। আবার বলছি, এটা কোত্থেকে আসে, পি এ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। আন্তঃটান বা আন্তঃনাবিক আকর্ষণ বল সেটা হচ্ছে কি ঘনত্বের সমানুপাতিকের স্কোয়ার, ঘনত্বের সমানুপাতিক, ঘনত্বের স্কোয়ারের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা পি এ প্রপোর্শনাল টু আমরা ঘনত্ব বলতে এন বাই ভি, দ্যাট ইজ হোল স্কোয়ার। সো বুঝতেই পারে এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট আনতে পারি, সেটা হচ্ছে তাহলে এই জায়গায় আমাদের বলতে হবে এটার অ্যামাউন্টটা হচ্ছে কত এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এর মান আছে, নির্দিষ্ট মান আছে, আমরা গাণিতিক প্রবলেম দেখাবো একটু পরে।
আচ্ছা, তাহলে দেখো এবং এখানে আমরা বলছি তাহলে এটা হচ্ছে চাপ ত্রুটি। তাহলে এই আমাদের এই স্টেটমেন্টটা বল কোনটা, গ্যাস অণুর সময় নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এদের সম্পূর্ণ শক্তির এই গতিশক্তি, এই লাইনটা হবে না। তাহলে বলতে হবে এদের মধ্যে আন্তঃনাবিক আকর্ষণ বল আছে, তাই না? আন্তঃনাবিক আকর্ষণ বল গাণিতিক ফরম্যাটটা কীরকম হবে, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আর দেখো ভি, এই ভি মিনস হচ্ছে কি পাত্রের আয়তন, বি মিনস হচ্ছে কি পাত্রের আয়তন। তাহলে এখন পাত্রের আয়তন হলে গ্যাস অণুর সময় নিজস্ব আয়তন কই? আমাদের আদর্শ গ্যাসের গতিতত্ত্বের যে শিকার্য দেখালাম, শিকার্য কি বললাম, গ্যাস অণু দুইটা লাইন আমরা লাইন দেখাচ্ছি, তাই না? একটা হচ্ছে কি গ্যাস অণু সময়ের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই, সেই স্টেটমেন্টটা। আর একটা স্টেটমেন্ট হচ্ছে কি এদের নিজস্ব কোনো আয়তন নাই, অর্থাৎ গ্যাস অণু সময়ের আয়তন পাত্রের আয়তন তুলনায় অত্যন্ত নগণ্য। নগণ্য যদি হয়ে থাকে তাহলে এদের নিজস্ব আয়তন কই? নিজস্ব আয়তন না থাকলে তো এদেরকে আমরা তরল পরিণত করতে পারবো না, তরল থেকে কঠিনে পরিণত করতে পারবো না। তাহলে তাদের একটা স্পেসিফিক কি আছে, আয়তন আছে। সেটা কতটুকু বলা হচ্ছে, সেটা হচ্ছে 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন যদি বি হয় তাহলে n মোল গ্যাসের নিজস্ব আয়তন হবে কত, এন বি। অর্থাৎ তুমি যদি এদেরকে কি করো, তরলে পরিণত করো, বা মনে করো এই গ্যাস অণুগুলো আমরা একদম কনডেন্সড করতে চাচ্ছি, একদম ঘন করতে চাচ্ছি, তাহলে এদের আমরা এক জায়গায় জড়ো করলে তাদের একটা আয়তন পাওয়া যাবে, এদের একটা কি পাওয়া যাবে, আয়তন পাওয়া যাবে। বলা হচ্ছে যে 1 মোলের নিজস্ব আয়তন যদি বি হয়, এখন প্রশ্ন হচ্ছে বির অ্যামাউন্টটা কি? এক এক গ্যাসের জন্য এই মানটা এক এক রকম হবে, কারণ এক এক গ্যাসের আণবিক ভর এক এক রকম, এক এক গ্যাসের ক্যারেক্টার এক এক রকম, তাহলে এক এক গ্যাসের জন্য আয়তন এক এক রকম পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে n মোল গ্যাসের জন্য হবে কত, এনবি। তাহলে ফ্রি স্পেস কত হবে? বলা হচ্ছে আপনি যদি গ্যাসের নিজস্ব আয়তনকে এনবি বলেন তাহলে ফ্রি স্পেস হবে বি মাইনাস এনবি। তাহলে সংশোধিত আয়তন কত হবে, বি মাইনাস এনবি। তো এখানে কথা আছে বির গণনা, বি কীভাবে তোমরা কাউন্ট করবা সেটা হচ্ছে এরকম, প্রতিটি গ্যাস অণুর ব্যাসার্ধ আর এবং অণুর সংখ্যা স্মল এন হলে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে কত, 1 মোল আয়তন 4/3 পাই কিউব। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, তাই না? 1 মোল মানে 6.023 10^23 অণু পরমাণু বা আয়ন আমরা বলি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে 4 গুণ করে, এটা একটু মনে রাখতে হবে। বিভিন্ন তথ্যভিত্তিক গণনার মাধ্যমে জানা গেছে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল প্রমাণটা হচ্ছে 1 মোল গ্যাসের কার্যকর আয়তন, এটাকে আমরা যদি বি বলি, এদের প্রকৃত আয়তনের কত গুণ, 4 গুণ, অর্থাৎ প্রকৃত আয়তনের 4 গুণ। এই কারণে আমরা এই যে প্রকৃত আয়তনটা হচ্ছে কি কার্যকর আয়তনটা হচ্ছে প্রকৃত আয়তনের কত গুণ, 4 গুণ, কারণ গ্যাসগুলো অনেক স্প্রেড হতে পারে, অনেক স্প্রেড হতে পারে, যার কারণে এখানে আমরা দেখালাম তাহলে বি মাইনাস এন বি। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা আদর্শ গ্যাসের যে বাস্তব গ্যাসের মতো আচরণ করে না, খুব ভালো করে খেয়াল করা, আমার লজিকটা খুব ভালো করে তুমি বলতে পারো এটার এক্সপেরিমেন্টাল প্রমাণটা কি? এই যে আমরা ইকুয়েশনটা লিখলাম, এটার এক্সপেরিমেন্টাল প্রমাণটা হচ্ছে কি 1880 সালে এই যে অ্যামেগা, ফরাসি সায়েন্টিস্ট অ্যামেগা যে ইকুয়েশনটা দেন, সরি এই যে তোমার এক্সপেরিমেন্টটা চালান, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল গ্যাসের পিবি, এদিকে পিবি ড্র করলো, এদিকে পি ড্র করলো, অ্যাটমসফিয়ার বনাম পিবি। এই গ্রাফটার মাধ্যমে দেখা যাচ্ছে, খেয়াল করো, এই গ্রাফটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের আদর্শ গ্যাসের জন্য এই লাইনটা পাওয়ার কথা, অর্থাৎ এই লাইনটা পাওয়ার কথা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। কিসের জন্য? আদর্শ গ্যাস, অর্থাৎ যারা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, এরা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের জন্য এভাবে করার লাইনটা পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কোনো গ্যাসের প্রকৃতপক্ষে এইরকম লাইন দেখানো যাচ্ছে না। অর্থাৎ আমরা যেটা বলি যে পিবি ইকুয়াল এন আরটি, তাহলে এন 1 মোলের জন্য আমরা বলবো পিবি ইকুয়াল হচ্ছে কি আরটি। তাহলে এখানে একটা মান আছে, সেটা হচ্ছে কি জেড, জেড হচ্ছে পিবি বাই আরটি। এটাকে বলা গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক, সংকোচনশীল গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক বলে। তাহলে পিবি বাই আরটি এই মানটা সমান হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে না, এটা এক এক গ্যাসের জন্য এক এক রকম মান পাওয়া যাচ্ছে। তাহলে এক এক গ্যাসের জন্য এক এক রকম মান পাওয়া যাচ্ছে, যেমন হিলিয়ামের জন্য গ্রাফটা এরকম, হাইড্রোজেনের জন্য হচ্ছে এরকম, তো এটা নাইট্রোজেনের জন্য, অক্সিজেনের জন্য এটা নেগেটিভ ডিভিয়েশন বা নেগেটিভ বিচ্যুতি হচ্ছে, এটা ধনাত্মক বিচ্যুতি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে তুমি পিবি মান বসাচ্ছে এতটুকু, আদর্শ গ্যাসের আরটির মান পাওয়া যাচ্ছে কতটুকু, তাহলে কিন্তু দেখো এক এক গ্যাসের জন্য আরটির মানটা এক রকম পাওয়া যাচ্ছে, কম বেশি এরকম পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে কোনো গ্যাসই আসলে প্রকৃতপক্ষে আদর্শ গ্যাসের মধ্যে কী করে না, আচরণ করে না। তাহলে আচরণ না করলে কি করতে হয়? কারণ আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দুইটা স্টেটমেন্ট, খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হচ্ছে কি গ্যাস অণুসমূহের নিজস্ব, এই যে ক্লসিয়াস প্রদত্ত যেটা আদর্শ গ্যাসের যে গতিতত্ত্বের বেসিক কনসেপ্টগুলো, সেখানে দুইটা বেসিক কনসেপ্ট, একটা আমরা বলছিলাম চাপ ত্রুটি, একটা হচ্ছে আয়তন ত্রুটি। অর্থাৎ গ্যাস অণুসমূহের মধ্যে নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এদের সম্পূর্ণটা হচ্ছে চাপ বা গতিশক্তি। আর একটা হচ্ছে কি এদের নিজস্ব কোনো কি নেই, এদের আয়তন, পাত্রের আয়তন তুলনা অত্যন্ত নগণ্য। এই দুইটা স্টেটমেন্টকে তুমি যদি রাইট করতে চাও তখন কিন্তু দেখো এই এক্সপেরিমেন্ট কি বলে, এই এক্সপেরিমেন্ট বলতেছে কি আপনি পিবি বনাম পিবি লেখচিত্র যদি ড্র করেন, তাহলে দেখো পিবি ইকুয়াল এনআরটি,
1 মোলের জন্য পিবি ইকুয়াল আরটি। তাহলে জেড হচ্ছে কি পেশন গুণাঙ্ক বা সংকোচনশীল গুণাঙ্ক, সেটা জেড ইকুয়াল হচ্ছে পিবি বাই আরটি। তাহলে দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে আমি এতটুকু পরিমাণ পিবির মান বসালাম, কিন্তু দেখা যাচ্ছে আরটির মানটা আদর্শ গ্যাসের জন্য এরকম পাওয়ার কথা হলো, বিভিন্ন গ্যাসের জন্য আমরা পাবো বিভিন্ন রকম। অর্থাৎ রিয়েল যেটা হয় সেটা আইডিয়ালের সাথে কখনো ম্যাচ করে না। ম্যাচ না করলে কি করতে হয় বলতে হচ্ছে যে খুব নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কেন। যদি আমরা এই কন্ডিশনটাকে ফিল আপ করতে চাই, অর্থাৎ আমরা যদি চাই যে রিয়েলিস্টিকলি এই জায়গাটা, অর্থাৎ সবগুলো গ্রাফ হবে এরকম পি বনাম পিবি, তাহলে কি করতে হবে সেটা হচ্ছে খুব নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়। এখন প্রশ্ন উচ্চ তাপমাত্রায় কেন? আমরা তাপমাত্রা বাড়ালে কি হয়, অণুগুলো বেশি ছুটাছুটি করে। তাহলে অণুগুলো বেশি ছুটাছুটি করলে কি হবে, তাহলে তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটাকে স্কিপ করা যায়। তাহলে ওই যে আমরা যেটা বলছিলাম যে গ্যাস অনুসমূহের নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, সেটা কিন্তু এখন সত্য হয়ে যাচ্ছে, কারণ এটা বেশি ছুটাছুটি করলে আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে স্কিপ করা যাচ্ছে। তারপর হচ্ছে কি, যদি আমরা তাপমাত্রা বাড়াই তখন কি হচ্ছে, এদের আয়তনটা বেড়ে যাচ্ছে, কারণ বি প্রপোর্শনাল টু টি আমরা বলেছি, তাই না? আয়তন যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের কি করতে হচ্ছে, বি মাইনাস এন বির জায়গায় অনলি বি লিখতে পারবো। কেন? এদের নিজস্ব আয়তনটাকে তখন স্কিপ করা যাবে। তাহলে তাপমাত্রা যখন বাড়ায় তখন দুটো ঘটনা হয়, একটা হচ্ছে কি এরা বেশি ছুটোছুটি করে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার, এটা কিন্তু আমরা বাদ দিতে পারি, অনলি পি লিখতে পারি সেক্ষেত্রে। আর বি মাইনাস এন বির জায়গায় অনলি বি লিখতে পারি, এদের নিজস্ব আয়তনটাকে আমরা কি করতে পারি, স্কিপ করতে পারি, কারণ বেশি ছুটোছুটি করবে, রাইট? আবার আমরা খুব নিম্ন চাপে কি হয়, আমরা বলি চাপ কমালে আয়তন বাড়ে, চাপ কমালে কি আয়তন বাড়ে। তাহলে আমরা বয়লের সূত্র দেখাচ্ছি বি প্রপোর্শনাল টু 1/p। হ্যাঁ, যখন আমরা চাপ কমাবো তার আয়তন বাড়বে, আয়তন বাড়লে তখন আমরা এই জিনিসটা কি করতে পারবো, স্কিপ করতে পারবো, অনলি বি লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে, আয়তন যেহেতু বাড়বে, আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে আমরা কি করতে পারবো, স্কিপ করতে পারবো। এই কারণে বলা হচ্ছে খুব উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো কিসের মতো কাজ করবে, আদর্শ গ্যাসের মতো বিহেভ করবে, ঠিক আছে? এটা কারণ হচ্ছে কি, উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুগুলো বেশি ছুটোছুটি করবে, তার আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে স্কিপ করা যাচ্ছে, আবার আয়তন বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের নিজস্ব আয়তনটাকে স্কিপ করতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমরা অর্থাৎ পিবি করে এনআরটির মতো হয়ে যাবে। আবার নিম্নচাপে কি হচ্ছে, নিম্নচাপে হচ্ছে তাদের আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে গেলে তাহলে এটাকে স্কিপ করতে পারছে নিজস্ব আয়তনটাকে, তারপর আবার আয়তন বেড়ে যাবে না হচ্ছে তারা বেশি দূরে যাওয়া, তার মানে হচ্ছে কি তাদের যে আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে স্কিপ করতে পারবো। তাহলে এই লজিক অনুসারে আমরা পিবি কোর এনআরটিটা কি করতে পারবো, স্টাবলিশ করতে পারবো। তাহলে পিবি কোর এনআরটি এটা কিন্তু সঠিক নয়, সেটার যে কারেকশন ফর্ম বা বলতে পারো তুমি এটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন হচ্ছে কি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার বি মাইনাস এন বি ইকুয়াল হচ্ছে কি এনআরটি, যেখানে পিটা হচ্ছে কি গ্যাসের চাপ আর এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এই অ্যামাউন্টটা কি বোঝায়, এন মোল গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল, আর ভি মাইনাস এন বি, এন হচ্ছে মূল সংখ্যা, বি হচ্ছে কি এক মোল গ্যাসের আয়তন, নিজস্ব আয়তন। তুমি বলতে পারো বিটা কীভাবে পাবো, এক এক গ্যাসের জন্য এক এক রকম সেটা, কারণ এক এক গ্যাসের বড় এক এক রকম, ক্যারেক্টার এক এক রকম। তাহলে ভি মাইনাস এন বি, এন মোল গ্যাসের জন্য হচ্ছে কি এন বি, আর ইকুয়াল এনআরটি, এটা মূল সংখ্যা আরটি। তাহলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আর আমরা বলেছিলাম যে প্রিভিয়াস লেকচারগুলোতে আর সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক টি তাপমাত্রা, তাহলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, তাহলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার কোথা থেকে পেলাম সেটা দেখালাম। ওকে, তাহলে এই যে বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মধ্যে বিহেভ করে না, আর করলে কি করতে হবে, এমাকার বক্র থেকে আমরা সেই জিনিসটা বুঝতে পারি। তাহলে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব পড়ালাম, তারপরে এটা সংশোধিত রূপ দেখালাম। এখন আমরা এটা নিয়ে কিছু গাণিতিক প্রবলেম সলভ করবো। ওকে, তাহলে দেখো বাস্তব গ্যাসের যে রিলেশন বা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল এনআরটি, এটা নিয়ে কিছু গাণিতিক প্রবলেম সলভ করি। দেখো 53 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল বাস্তব গ্যাসের আয়তন দিয়ে আছে, ভি দিয়ে আছে, ভিটা দিয়ে আছে 5.7 ইন্টু 10 ইনভার্স 2 লিটার। ওই গ্যাসটির জন্য ভ্যান ডার ওয়ালস ধ্রুবকের এর মান এবং বির মান দিয়ে আছে। গ্যাসটির চাপ কত, তাহলে আমরা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল এনআরটি, এখান থেকে আমরা এন সব জায়গা থেকে স্কিপ করতে পারি। কেন? এন এর জায়গায় 1 মোল, 1 হলে 1 সব জায়গা থেকে বাদ যাবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পির মানটা কি করতে পারি, এটা আমরা ভাগ করতে পারি, এদিকে যে ভাগ করে তারপর এটা আমরা বিয়োগ করলাম, ঠিক আছে? তাহলে আমরা মানগুলো বসাই দিলে পির মানটা চলে আসবে 93.902 অ্যাটমসফিয়ার। এখানে সব মান বসাই দিয়ে তারপর করতে পারবে। এই অঙ্কটা বরাবর সেম এটার মতো। অনেকে দাবি করতে পারে এ এবং বির বিষয়টা কীরকম। আমরা বলছিলাম বির জন্য হচ্ছে কি বির একক কত হবে, বির একক হচ্ছে কি লিটার পার মোল, ঠিক আছে? এবং এর জন্য হচ্ছে কি অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, ঠিক আছে? তাহলে এই দুইটা অঙ্ক এইটা করতে পারলে এটা বোঝাটা খুব সহজ।
তাহলে দেখো এই যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কীরকম হবে, 64 গ্রাম অক্সিজেনের জন্য কীরকম হবে, 96 গ্রাম অক্সিজেনের জন্য কীরকম হবে, আর বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ থেকে কম হবে কেন। তাহলে আমাদের যে আদর্শ সমীকরণ, যে বাস্তব গ্যাসের জন্য সমীকরণ সেটা হচ্ছে কি পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি করে এনআরটি। যেহেতু এখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিনস হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তাহলে এন এর জায়গায় কত হবে 1 হবে, এন এর জায়গায় 1 হবে, এন এর জায়গায় 1 হবে, এন এর জায়গায় 1 হবে। তাহলে আমাদের ফরম্যাটটা চলে আসবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল আর টি। ওকে, তারপর তোমাকে বলো 64 গ্রামের জন্য কত হবে, তো 64 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 2 মোল। যেহেতু 2 মোল তাহলে আমরা এই যে এনের জায়গায় 2 বসালে, এনের জায়গায় 2 বসালে, এনের জায়গায় 2 বসালে এটা আসবে। অনেক বুদ্ধিমান কী করবে, এদিকে 2 এদিকে 2 এদিকে 2 বাদ দেয়। আরে বোকা, এটার সাথে এটা তো 2 প্লাস একটা আছে আগে, এটাকে এটা 2 এটা 2 এটা 2 বাদ দিতে পারবে না তুমি, ঠিক আছে? না হয় ম্যাথমেটিক্স একটু ভালো করে খেয়াল করো। তারপর দেখো এটা হলে কত হবে 96 গ্রাম মিনস 3 মোল, তাহলে এই যে 3 স্কোয়ার মিনস হচ্ছে 9, 9 3 মাইনাস ইকুয়াল 3b ইকুয়াল 3 আর টি, এটা তোমরা নিজেরা করবা। তারপরে দেখো এটা বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ হচ্ছে কম হবে কেন, কারণ আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা বলে পিবি ইকুয়াল এনআরটি, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই, তাহলে এখানে সম্পূর্ণটাই চাপ হিসাব করা হলো। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে এটা চাপ নয়, শুধু এটার সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, যার কারণে একটু কমে যাচ্ছে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, এই ক্রিয়া বলের জন্য বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ থেকে একটু কম হয়, ঠিক আছে? তো এটা আগের মতো বেসিক, একদম ইজিলি তোমরা হ্যান্ডেল করতে পারবা, ঠিক আছে? দেখো মনে করো 300 কেলভিন তাপমাত্রায় তুমি 0.60 লিটার পাত্রে 0.50 মোল নাইট্রোজেন গ্যাস নিয়ে বয়লের সূত্র পর্যবেক্ষণ করছো। এখন বললো তোমাকে আদর্শ গ্যাসের সমীকরণ এবং বাস্তব গ্যাসের সমীকরণ ইউজ করে চাপের মানটা বের করো, অ্যাটমসফিয়ার এককে বের করো চাপ, এর মান এবং বির মান দিয়েছে, স্মল এবং স্মল বির মান। তো বুঝতে পারো পিবি করে এনআরটি, এখান থেকে পি করে এনআরটি বাই ভি বুঝতে পারো। এখানে এন এর মান হচ্ছে কত মোল, আর আর এর মান আমরা জানি দুইটা মান আছে আর এর মান, এটা হচ্ছে কেএসআ এককে 8.316 অথবা 8.314 জুল পার কেলভিন পার মোল, আর আর এর মান এখানে আছে কি লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, আর টিটা দেওয়া আছে 300 কেলভিন বাই হচ্ছে কত ভি 0.60 লিটার দেওয়া আছে। ক্যালকুলেশন করলে আমরা 20.515 অ্যাটমসফিয়ার পেয়ে যাব। এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ মতে সেটা হচ্ছে কি পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি করে না, এখান থেকে আমরা পির মানটা বের করতে পারবো। তাহলে সবসময় খেয়াল করবা যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেই মানটা পাচ্ছি আমরা চাপের মানটা, এটা হচ্ছে কি স্বাভাবিক আদর্শ গ্যাস থেকে একটু কম হবে, ঠিক আছে? এটা আমরা প্রিভিয়াস কোয়েশ্চেনে বলেছি, সেটা একটা প্রমাণ দিয়েছে এখানে। সো প্র্যাকটিস করো। এই লেকচারটা আদর্শ গ্যাসের জন্য যেমন ইম্পর্টেন্ট, আদর্শ গ্যাস যেটা ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায় এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 1ম অধ্যায় পরিবেশ রসায়ন, দুইটার জন্য ইম্পর্টেন্ট। তবে আমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপারে যে লেকচারটা আছে, যেই চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু এই যে বাস্তব গ্যাসের রিলেটেড কোনো প্রবলেম তোমাদের সলভ করে নেই, অনলি পিবি ইকুয়াল এনআরটি পর্যন্ত এসে এগুলো নিয়ে গাণিতিক প্রবলেম আসে। বাট এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়নে একদম মানে এই ডিটেলস আমি যেটা লিখেছি এটার মতো করে বরাবর আছে। তাহলে এমনভাবে পড়ো যাতে দুইটা চ্যাপ্টার একসাথে ক্লিয়ার হয়, ঠিক আছে? সো আমি আলাদাভাবে কোনো কিছু বলছি না, দুইটার কম্বিনেশন হলে দুইটাই খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পিবি ইকুয়াল এনআরটির সাথে আমরা পিবি ইকুয়াল এনআরটির সংশোধিত রূপটা শিখে ফেলি এবং সেটা নিয়ে গাণিতিক প্রবলেম সলভ করি, তাহলে আশা করি কোনো প্রবলেম থাকবে না। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।